শুরুতেই দেখা যায় এই গল্পের মেন লিড যার নাম ডিটু সেই রেস্টুরেন্টে একজনের জন্য অপেক্ষা করছে। ডিটু পেশায় একজন মিউজিশিয়ান, সে সমস্ত কিছু নিয়েই মিউজিক বানাতে খুব ভালোবাসে। ঠিক সেই সময় ওই রেস্টুরেন্টে চলে আসে ডিটুর ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড যার নাম আয়ু, আর সাথে সাথে এই আয়ু এই গল্পের ফিমেল লিড। আয়ু একজন ছোটোখাটো টিভি অ্যাক্টর, সে অনেক অ্যাড শ্যুট তাছাড়া সিরিয়ালে সিনেমাতেও অভিনয় করেছে। আজকে এই রেস্টুরেন্টের পাশেই আয়ুর শুটিং ছিল, তাই এখানেও তাড়াতাড়ি করে চলে আসে। তখন ডিটু বলে যে আমি আজকে তোর সঙ্গে কিছু কথা বলতে এসেছি। এটা শুনে আয়ু বলে আজকে তোকেও আমার কিছু বলার আছে। ডিটু বলে যে ঠিক আছে, তুই আগে বল, তারপর আমি বলবো। আয়ু বলে আজকে যখন আমি শুটিং সেটে ছিলাম সেই সময় রিফনু আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। কথাটা শুনে ডিটু তো প্রচণ্ড হাসতে থাকে, কারণ ও ভাবছে যে আয়ু হয়তো ওর সঙ্গে মজা করছে, কিন্তু আয়ু বলে এটা কোনো মজা নয়, এটা সত্যি। আর সেই সময় দেখা যায় রিফনু নামের ওই ছেলেটা ফোন করেছে আয়ুকে, আর আয়ু তখন ওই ফোনে কথা বলার জন্য ওখান থেকে উঠে একটু দূরে চলে যায়। কিন্তু এই রিফনু নামের ছেলেটার বিয়ের কথা শুনে একদমই খুশি হয় না ডিটু, কারণ ডিটু মনে মনে যে ভালোবাসে আয়ুকে। আর আজকে ও আয়ুকে এই কথাটাই বলতে এসেছিল যে আমি তোকে ভালোবাসি, কিন্তু সেই কথাটা বলার আগেই আয়ু তো অন্য কিছু বলে ফেললো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ডিটু অনেক ছোট ছিল ও তখন টিভিতে আয়ুকে প্রথম দেখেছিল, আর ঠিক এরকম ছোটবেলা থেকেই আয়ুর প্রতি ক্রাশ খেয়ে গিয়েছিল ডিটু। আর এরকম টিভিতে দেখার পরেই ডিটুর মনে হয়েছিল যে একে যদি সত্যি সত্যি ওর সামনে থেকে দেখতে পেত তাহলে কতই না ভালো হতো। এরপর ডিটু একটু বড় হলে হাই স্কুলে ভর্তি হয়, আর সেখানে সিনিয়র ছেলেরা ওকে র্যাগিং করছিল। তখনই সবাই মিলে একটা মেয়েকে দেখার জন্য ছুটতে চলে যায়, আর দেখা যায় এটা অন্য কেউ নয়, আয়ু এসেছে এই স্কুলে ভর্তি হতে। মানে এখন থেকে আয়ু এই স্কুলেই পড়াশোনা করবে ক্লাস 11-এ। ছোটবেলার সেই টিভি দেখে ক্রাশ খাওয়া মেয়েটাকে নিজের চোখের সামনে দেখে সেদিন ডিটু প্রচণ্ড অবাক হয়েছিল, কারণ ডিটু কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে সত্যি সত্যি আয়ুর সঙ্গে ওর এইভাবে একই স্কুলে দেখা হয়ে যাবে। এরপর প্রথম দিন যেদিন ক্লাস শুরু হয় সেদিন যখন ডিটু বসে পড়াশোনা করছিল তখন আয়ু এসে বলে তোমার পাশের সিটটা কি কেউ বসে আছে? আয়ুকে এত কাছ থেকে দেখে ডিটু তো প্রচণ্ড খুশি হয়ে যায়, আর তখনই আয়ু ডিটুর পাশে বসে পড়ে। আয়ু খুব সুন্দর করে ডিটুর সাথে কথা বলছিল, যেটা দেখে ডিটু আরও বেশি করে খুশি হয়ে যায়। আর এইভাবেই ওরা একই ক্লাসে পাশাপাশি বসে যাওয়ার কারণে ওদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপও তৈরি হয়ে যায়। আয়ু যখন শুটিং করার জন্য সেটে আসতো তখন সেই শুটিং দেখতে ওখানে মাঝে মাঝে ডিটুও আসতো। এমনই একদিন আয়ু ডিটুর বাড়িতে আসে, আর ওরা দুজন মিলে টিভিতে ডিটুরই অ্যাক্টিং করা একটা কিছু সিন দেখতে থাকে। আর এইসব দেখতে দেখতে হঠাৎ করে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তখনই ডিটুর মা খাবার এনে ডিটুকে খুব বকা দেয়, কারণ ডিটু আয়ুকে মারছিল। ডিটুর মায়ের সঙ্গে আয়ুর সম্পর্ক ভীষণ ভালো। ডিটুর মা বলে যে আয়ু কত ছোট বয়স থেকে নিজের প্যাশন ফলো করছে, অ্যাক্টিং করছে, টাকা রোজগার করছে, সেখানে ডিটু তো কিছুই করে না। এটা শুনে আয়ু তখন হাসতে থাকে। ডিটুর মা বলে আচ্ছা তোমরা দুজন আবার লুকিয়ে লুকিয়ে প্রেম করছো না তো? তখন আয়ু ডিটু দুজন মিলেই বলতে থাকে যে ওরা কোনোদিনও প্রেম করলেও একে অপরের সঙ্গে জীবনেও করবে না, কারণ ওদের একে অপরকে প্রেমিক প্রেমিকা হিসেবে একদমই পছন্দ নয়। আয়ু বলে তুই যদি কখনো আমাকে প্রপোজ করিস না তাহলে সেদিনের পর থেকে আমি তোকে সারা জীবনই হেট করে যাব। কথাটা শুনে এক মুহূর্তের জন্য ডিটু যেন কেমন থমকে যায়। আবারও প্রেজেন্ট সিন দেখানো হয়। রিফনুর সঙ্গে ফোনে কথা বলার পরে ওখানে আবারও চলে আসে আয়ু। আয়ু এসে জিজ্ঞাসা করে তুইও একটা কথা বলবি বলছিলি না, এখন বল। ডিটু তো এখন কথাটা বলার সাহস আরই পাচ্ছে না, কারণ ও তো জানতে পেরেছে রিফনু নামের একটা ছেলে প্রপোজ করেছে আয়ুকে। এখন কি আর নিজের মনের কথা বলা সাজে? তাই ডিটু তখন নিজের মনের কথাটা আয়ুকে আর বলেই না। আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্কুলে টিফিনের সময় একদিন ডিটু সব বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল, আর সেখানে ও বেশ কিছু গোলও করেছে। আর সেই ফুটবল খেলা ওখানে বসে অনেকজন দেখছিল, আর তারই মধ্যে বসেছিল আয়ু। ডিটু তারপর আয়ু দিকে তাকালে বুঝতে পারে যে আয়ু আসলে অন্য কিছুর দিকে দেখতে ব্যস্ত ছিল। এরপরে ডিটু আর আয়ু যখন স্কুলে করিডোর দিয়ে হাঁটছিল তখন আয়ু ডিটুর অনেক প্রশংসা করছিল যে ডিটু অনেক ভালো ফুটবল খেলতে জানে। সেই সময় ওখানে দিলা নামের একটা মেয়ে চলে আসে আর বলে যে ডিটু কত হ্যান্ডসাম। আয়ু বলে তোর ডিটুকে হ্যান্ডসাম লাগে? এটা শুনেই আয়ু অবাক হয়ে যায়, কারণ ডিটু কোনো মতেই হ্যান্ডসাম নয় আয়ুর কাছে। দিলা বলে আচ্ছা তুই তো ডিটুর বেস্ট ফ্রেন্ড, তুই আমাদের একটু পরিচয় করিয়ে দে না। আয়ু বলে আমি কেন তোদের দুজনে পরিচয় করিয়ে দেবো, তুই নিজেই যা। দিলা বলে আসলে আমার না একটু লজ্জা করছে। এরপরে আয়ু দিলাকে নিয়ে চলে আসে ক্যান্টিনে, আর সেখানে ডিটুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় দিলার। আর ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে আয়ু ওখান থেকে চলে যায়।
এরপর ডিটু যখন আয়ুকে জিজ্ঞাসা করে দিলার সঙ্গে কেন তুই আমার পরিচয় করালি, আয়ু তখন বলে যে ও বলেছিল তোর সঙ্গে যাতে পরিচয় করিয়ে দিই আমি, আর সেই জন্যই আমি করেছি। আর আমিও চাই তুই একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াস, তোকে বেশ হ্যান্ডসাম দেখতে ভালোই লাগবে। ডিটু বলে আমি প্রেম করলে তোর কোনো অসুবিধা নেই। এটা শুনে আয়ু খুব অবাক হয়ে যায় আর বলে কি বললি তুই প্রেম করবি, তাতে আমার কেন অসুবিধা থাকবে। তখনই ওখানে আয়ুর মা চলে আসে আর আয়ুর মা বলে যে তোরা দুজনে তাড়াতাড়ি করে পড়াশোনা করে বাড়ি চলে যা, কারণ রাত হয়ে যাচ্ছে। ডিটু আবারও বলে যে আমি সত্যি সত্যি দিলার সঙ্গে প্রেম করব। আয়ু বলে হ্যাঁ তুই যা ইচ্ছে কর, শুধু আমার হোমওয়ার্কগুলো তোকে করে দিলেই হলো। পরের দিন স্কুল করিডোরে যখন ডিটু হাঁটছিল ও দেখতে পায় দূরে আয়ু একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, যেটা দেখে ডিটুর মোটেই ভালো লাগে না। ডিটু জিজ্ঞাসা করে যে ওই সিনিয়র ছেলেটার সঙ্গে এত কি কথা বলছিলি। আয়ু বলে তুই আমার প্রাইভেট লাইফ নিয়ে এতটা কিউরিয়াস কেন। ডিটু বলে তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস আর এইটুকু জানার অধিকার আমার নেই। আয়ু বলে চুপ কর তো, বেস্ট ফ্রেন্ড বলে কি তোকে সবকিছু আমায় বলতে হবে। আর এটা নিয়ে দুজনের মধ্যে তখন ঝগড়া বেঁধে যায়। আর তখন ওরা দুজনে চলে আসে ক্যান্টিনে, আর তখন ওখানেই দিলা তার বাকি বন্ধুদেরকে নিয়েও চলে আসে। আয়ু তখন দিলার সঙ্গে কথা বলার জন্য ডিটুকে জোর করে ওখানে পাঠিয়ে দেয়। এদিকে দিলা যখন ওর বন্ধুদের সঙ্গে গল্প করছিল ঠিক সেই সময় ওখানে চলে আসে ডিটু, আর দিলার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, সেই জন্য সব বন্ধুরাও ওখান থেকে চলে যায়। ডিটু বলে তুমি আয়ুকে কি বলেছো আমার ব্যাপারে। হঠাৎ করে এরকম প্রশ্ন শুনে দিলা তো অনেকটাই ঘাবড়ে যায় আর বলে কই কিছু বলিনি তো। ডিটু তখন দূরে তাকিয়ে দেখে সেই সিনিয়র একটা ছেলে গিটার বাজিয়ে গান শোনাচ্ছিল আয়ুকে, আর আয়ুর সেটা খুব ভালো লাগছিল, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় ডিটুর। দিলা তখন বলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। তো তখন ডিটু ওটাতে রাজিও হয়ে যায়, কারণ ও দূরে তাকিয়ে দেখছে যে আয়ু অন্য একটা ছেলের সঙ্গে খুশিতে আছে। আর এদিকে ডিটু যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তাতে দিলা প্রচন্ড খুশি। আর দিলার এত খুশি দেখে হাসতে ইচ্ছে না করলেও ডিটুকে ফেক হাসি হাসতে হয়। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ডিটু আর দিলা একসঙ্গে বেরোচ্ছিল, আর তখন গাড়ি করে যখন ওখান থেকে যাচ্ছিল আয়ু, ও বলে বাবা তোরা দুজনকে এখন একসঙ্গে বাড়ি যাবি। দিলা বলে এখন থেকে আমরা একসঙ্গে যাব। আয়ু তখন কিছু না বলে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। এভাবেই দিনগুলো কেটে যেতে থাকে। দিলা যখন ডিটুর সঙ্গে বসে গল্প করতে চায় তখন ডিটুর চোখটা সবসময় দূরে আয়ুর দিকেই থাকে। এদিকে আয়ু ওই সিনিয়র ছেলের সঙ্গে ভালোই বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, আর ডিটুর এই সবসময় অন্যমনস্ক ভাব দিলার একদম ভালো লাগে না। আর ডিটু সে তো সবসময় আয়ুকেই নজরে রাখতে থাকে যে আয়ু কোথায় কখন ওই সিনিয়রের ছেলেটার সঙ্গে যাচ্ছে। এমনই একদিন ডিটু বলে মনে হচ্ছে কেউ অফিসিয়ালি ডেটিং করা শুরু করেছে, আর আমি তো শিওর ডার্মা নামের ওই সিনিয়র ছেলেটা তোকে কিছুদিনের মধ্যে প্রপোজ করবে। তবে এইসব প্রেম প্রচণ্ড বোরিং। আয়ু ডিটুর এই কোনো কথাই সেইভাবে পাত্তাই দেয় না। আয়ু তখন হাসতে হাসতে বলে তুই জানিস ডার্মা যে গানটা বানিয়েছে সেটা প্রচণ্ড বাজে, কিন্তু আমায় বলতে হয়েছে খুব ভালো হয়েছে। আর এটা নিয়ে ওরা দুই বন্ধু তখন অনেক হাসাহাসি করতে থাকে। একদিন ডিটু যখন করিডোর দিয়ে হাঁটছিল পেছন থেকে দিলা ওর নাম ধরে বারবার করে ডাকছিল। আসলে ডিটু সবসময় দিলাকে ইগনোর করতে চায়, কারণ দিলা তো সবসময় ডিটুর সঙ্গে সময় কাটাতে চায়, আর ডিটুর সেটা একদমই ভালো লাগে না, আর সবসময় ওর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে চায়, যেটা দেখে দিলা প্রচণ্ড রেগে যায় ডিটুর ওপর। ডিটু এরপর ঠিক করে স্কুলের ব্যান্ডে যোগ দেবে, কারণ মিউজিক ওর বেশ ভালো লাগে। আর এইভাবে যদি ব্যান্ডের ভেতরে ঢুকে ও একজন মিউজিশিয়ান হতে পারে তাহলে আয়ুকে পটানো অনেক সহজ হবে। আর এটাই হচ্ছে সেই ডার্মা নামের ছেলেটা যার সঙ্গে আজকাল বেশ ভালোই ফ্রেন্ডশিপ করেছে আয়ু। এই ডার্মা সে এই ব্যান্ডেরই একজন মেম্বার, আর সেই জন্য ডিটু সেও ব্যান্ডে যোগ দিতে চায় যাতে সেও ডার্মার মতো আয়ুকে পটাতে পারে। ডিটু এত সুন্দরী বাজনা বাজায় যে ও এই ব্যান্ডে সিলেক্ট হয়ে যায়, আর তাতে করে ভীষণ খুশি হয়ে যায় আয়ু। কিছুদিন পরে স্কুলের ওই ব্যান্ডটা একটা জায়গায় শো করে, আর সেখানে দিলা আর আয়ু দুজন মিলেই ছিল। আয়ু সে তো ডার্মার দিকে তাকিয়েছিল আর ডিটুর দিকে তাকিয়েছিল দিলা, কিন্তু ডিটুর চোখটা পুরোটাই আয়ুর ওপর ছিল। আর সেটা যখন দিলা বুঝতে পারে তখন এটা ওরা একদমই ভালো লাগে না। পরের দিন স্কুলের ভেতর ডিটু যখন খেলা করছিল তখনই দিলা ওর সঙ্গে কথা বলতে আসে। দিলা বলে যে তুমি আমাকে সবসময় এইভাবে ইগনোর কেন করো, যখনই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই গল্প করতে চাই তখন তুমি অন্য কিছুর জন্য ব্যস্ত থাকো। দিলার মুখে এই কথাগুলো শুনে খুবই অবাক হয়ে যায় ডিটু, আর কি বলবে কিছু বুঝতেও পারে না। আসলে দিলার বন্ধুরাই দিলাকে এই কথাগুলো বলার জন্য পাঠিয়েছে, কারণ ওরাও তো দেখছে যে ডিটু সবসময় ইগনোর করছে ওদের বন্ধুকে। দিলা তখন রাগ করে বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ আমার মনেই হয় না আমরা দুজনে প্রেম করছি। ডিটু বলে ও ঠিক আছে। এটা শুনে দিলা একেবারে অবাক হয়ে যায় আর বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করবো বলছি আর তাতে তোমার কিচ্ছু যায় আসে না।
ডিটু অবাক হয়ে বলে কি যায় আসবে। দিলা আর কিছু না বলে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। আসলে ডিটু সে তো দিলাকে ভালোই বাসেনি, তাই ব্রেকআপ হলো কি না হলো তাতে ওর সত্যিই কিছু যায় আসে না। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ডিটু আয়ুকে বলে যে ওদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ ওর এইসব রিলেশন ভাল লাগছে না। আয়ু বলে যে এটা মোটেই উচিত হয়নি। সেই সময় ডার্মা ওখানে লাল রঙের একটা দারুণ গাড়ি নিয়ে হাজির হয়, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ডিটু। আসলে আয়ুকে নিয়ে যাওয়ার জন্যই ডার্মা গাড়িটা এখানে এনেছে। আর তারপর ডার্মা আয়ুকে নিয়ে ওখান থেকে গাড়ি করে চলে যায়, যেটা দেখে মোটেই ভালো লাগে না ডিটুর। সেদিন রাতে ডিটু যখন ওর পুরো ফ্যামিলির সঙ্গে ডিনার করছিল তখন ওর বাবাকে বলে যে বাবা তুমি আমাকে একটা লাল রঙের বড় গাড়ি কিনে দেবে। এটা শুনে তো ডিটুর মা বাবা মোটেই রাজি হয় না, আর বলে তোর যদি কোনো গাড়ি কিনতে ইচ্ছে করে তাহলে তুই সেটা নিজের রোজগারের টাকায় কিনবি, আমরা তোকে কোনো রকমের গাড়ি কিনে দেবো না। সেদিনই রাত হয়ে গেলে ডিটু ঘুমিয়ে যায়, তখনই ওর ফোনটা বেজে ওঠে। আয়ু ফোন করে বলে যে শুটিংয়ে আসার জন্য যে ড্রেসটার দরকার ছিল সেই ড্রেসটা আনতে ও ভুলে গেছে, তাই ডিটু যেন এক্ষুনি ওই ড্রেসটা এনে দেয়। ডিটু তখন ওই রাতে আয়ুর বাড়িতে গিয়ে সেই ড্রেসটা নিয়ে আবারও শুটিং স্পটের দিকে যাচ্ছিল। আর তারপর ও শুটিং সেটে চলে আসলে আয়ু ভীষণ খুশি হয়ে যায় ডিটু ওই ড্রেসটা এনে দিয়েছে বলে। ডিটু বলে কিন্তু তুই আমাকে তোর ডেলিভারি বয় বানালি কেন? তোর বয়ফ্রেন্ড এখন কোথায় শুনি? আয়ু বলে আমি জানি না ও এখন কোথায় আছে, আর অদ্ভুতভাবে আমার যখন দরকার পড়ে আমি তখন ওকে ফোনে পাই না। ডিটু বলে যাই হোক এই মাঝরাতে তো শুটিং হবে এখন। আয়ু বলে হ্যাঁ আজকে পুরো রাতে শুটিংটা হয়ে যাবে। ডিটু বলে ঠিক আছে তাহলে আমি এখানে তোর জন্য ওয়েট করছি। এটা শুনে আয়ু ভীষণ খুশি হয়ে যায়। এরপরে সারা রাত ধরে আয়ু শুটিং করতে থাকে আর সেখানেই বসে বসে বোর হতে থাকে ডিটু। ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল, অনেক কষ্টও হচ্ছিল, কিন্তু কি করা যাবে, বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে যে। সেদিন সারা রাত না ঘুমালেও ডিটুকে পরের দিন স্কুলে তো আসতেই হবে, তাই সে আবারও প্রত্যেক দিনের মতো বাসে উঠে পড়ে। আর আজকে ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল বলে মুডটাও ভালো নেই। আর স্কুলে এসেই দেখতে পায় ডার্মা ওর দারুণ দামি গাড়িটা নিয়ে ওখানে আসে, যেটা দেখে ওর তো মোটেই ভালো লাগে না। গাড়িটার সামনে দাঁড়িয়ে ডিটু ভাবতে থাকে এমন একটা গাড়ি থাকলে ও আয়ুকে পটিয়ে নিতে পারত। পরের দিন ক্লাস চলাকালীন ডিটু আয়ুকে বলে আমি একটা গাড়ি কিনতে চাই, কিন্তু বাবা বলেছে আমি গাড়ি কিনলে নিজের রোজগারের টাকায় কিনতে হবে। আয়ু বলে তাহলে কোনো জব কর আমার মতো। ডিটু তখন চিৎকার করে বলে আমি তোর মতো সব অ্যাক্টিং করতে পারবো না। জোরে কথা বলার জন্য আয়ু তখন ওর মুখটা চেপে ধরে। আয়ু বলে আমার মতো জব করতে বলেছি মানে তোকে অ্যাক্টিং করতে বলিনি, আর তুই অ্যাক্টিং করতেও পারবি না কারণ আমি একজন অ্যাক্ট্রেস। তুই ভাব তোর প্যাশনটা কি, সেইটাই ফলো কর। ডিটু বলে মিউজিক। আয়ু বলে তাহলে সেইটাই ফলো কর আর একটু একটু করে টাকা জমা, আমি জানি তুই ঠিকই পারবি। ডিটু বলে আচ্ছা বড় গাড়ি কেনার আগে আমি একটা স্কুটি কিনে নিই, খুব সহজে যেখানে সেখানে যাওয়া যাবে আর কম টাকাতেও হয়ে যাবে। আয়ু বলে সে তুই যেই গাড়ি কিনিস না কেন সবার প্রথমে কিন্তু আমাকেই চড়াতে হবে। আর তাতে ডিটু রাজিও হয়ে যায়। আর এরকমভাবে দিনগুলো যখন কাটতে থাকে তখন ডিটু নিজের স্কুলের ব্যান্ড ছাড়াও অন্যান্য ব্যান্ডেও কাজ করা শুরু করে, কারণ ওকে টাকা জমিয়ে গাড়ি কিনতে হবে। আর ডিটুর পাশে সবসময় আয়ু থাকে আর আয়ু ওকে সবসময় সাপোর্টও করে। এমনই একদিন ওরা যখন খাওয়ার প্ল্যানিং করছিল তখন ওখানে ডার্মা চলে আসে, আর ডার্মাকে এখানে দেখে মোটেই খুশি হয় না ডিটু। পরের দিন স্কুলে যখন ফুটবল খেলতে ব্যস্ত ছিল ডিটু তখন ও দূরে তাকিয়ে দেখতে পায় ডার্মা আর আয়ু দুজন মিলে পাশে দাঁড়িয়ে রয়েছে আর ওরা দুজনে খুব সুন্দর সময় কাটাচ্ছে। আর এটা দেখার পর একদম খেলাতে মন সরে যায় ডিটুর। ওখান থেকে হেঁটে যাওয়ার সময় একটা মেয়ে যার নাম মিনু ও তখন জল অফার করে ডিটুকে, আর ডিটু তখন মিনুর সেই জলের বোতল থেকে জল খায়, তাতে করে মিনু খুব খুশি হয়ে যায়। সেই সময় ওখান থেকে আয়ু আর ডার্মাও চলে যায়। একদিন আর একটা মিউজিশিয়ান ব্যান্ডের জায়গায় কাজ করতে এসেছিল ডিটু, আর সেখানেই আয়ু ডার্মাকে নিয়ে সেই প্রোগ্রাম দেখতে এসেছে, আর ওখানে মিনু নামের ওই মেয়েটাও ছিল। প্রোগ্রাম সেদিন শেষ হয়ে গেলে আয়ু জিজ্ঞাসা করে তোরা আবার দুজন মিলে কবে থেকে ডেটিং করছিস? মিনু বলে এই তো 2 সপ্তাহ হলো। এটা শুনে খুব অবাক হয়ে যায় ডিটু, কারণ 2 সপ্তাহ ধরে ও যে মিনুর সঙ্গে ডেটিং করছে সেটাও নিজেই জানে না। মিনু বলে আমার মনে হয় আমাদের ডেটিংটা অফিসিয়ালি করা উচিত, তাতে করে আমাদের দুজনের মধ্যেও ভালোবাসা আস্তে আস্তে বাড়বে। আয়ু তখন হাসতে হাসতে বলে আর যাই হোক না কেন এই ছেলেটাকে দিয়ে প্রেম কখনো হবে না। আর এদিকে ডিটু আর আয়ু যখন একসাথে হয় ওরা দুজন একে অপরের সঙ্গে গল্প করতেই ব্যস্ত হয়ে যায়। এদিকে মিনু আর ডার্মা বসে বসে বোর হচ্ছিল। এমনই একদিন স্কুল ছুটি হয়ে গেলে আয়ু যখন বেরোচ্ছিল ও দেখতে পায় ডিটু আর মিনু দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছে, আর মিনু ডিটুর গালে কিসও করছে।
যেটা দেখে আয়ু সে তো একেবারে অবাক হয়ে যায়। আয়ু বলে, আমার মনে হয় এই মেয়েটার সঙ্গে তোর ব্রেকআপ করে দেওয়া উচিত, কারণ মেয়েটা বড্ড বেশি ফেক, সবসময় অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত থাকে। ডিটু বলে, প্রেমই তো করছি, বিয়ে তো আর করছি না, সে যাই হোক। আর এইটা নিয়ে দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়, কারণ আয়ু বলছে ব্রেকআপ করতে আর ডিটু সেটা করতে চাইছে না। এমনই একদিন ডার্মা আর আয়ু যখন বসে টিভি দেখছিল, তখন ডার্মা ফোনে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করতে বিজি ছিল, যেটা আয়ুর মোটেই পছন্দ হচ্ছিল না। তখনই বাথরুমে যাবে বলে ওখান থেকে ডার্মা উঠে যায় আর ওর ফোনে একটা মেসেজ আসে। আয়ু তখন ওই ফোনটা নিয়ে দেখে যে ডার্মা আসলে অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে রয়েছে। কিছুক্ষণ পরে আয়ু ফোন করে ডিটুকে আর খুব কান্নাকাটি করতে থাকে, কারণ ডার্মা যে এরকম একটা ছেলে সেটা আয়ু কখনো বুঝতেই পারেনি। এদিকে রাস্তার পাশে ডিটু তখন ছিল বলে আয়ুর কোনো কথাই ও ফোনের এপার থেকে শুনতেই পাচ্ছিল না। আর এদিকে আয়ু মনের দুঃখে খুব কান্নাকাটি করতে থাকে, হাঙরের মতো খাবার খেতে থাকে। আর কিছুক্ষণ পরেই সেই সময় ডিটু চলে আসে আয়ুর সঙ্গে দেখা করতে। আজকে অবশেষে ডিটু একটা নতুন স্কুটি কিনতে পেরেছে, আর সেটাই ও আয়ুকে দেখানোর জন্য নিয়ে এসেছে, যেটা দেখে আয়ু ভীষণ খুশি হয়ে যায়। আর আয়ুর কথা মতো ডিটু সেই নতুন স্কুটারে আয়ুকে প্রথম চাপায়। ওরা দুজন মিলে যখন একসঙ্গে বাইকে করে রাইড দিচ্ছিল, তখন আয়ু তো ডার্মার নামে অনেক গালাগালি করছিল যে ডার্মা ওকে ঠকিয়েছে। আর স্কুটিতে করে ঘুরতে পেরে আজকে আয়ুর মুডটা তো একদম ভালো হয়ে যায়, আর ওরা দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়। এরপর ওরা দুজনে একটা জায়গায় যখন রেস্ট নেয়, তখন আয়ু বলে, আই এম সো প্রাউড অফ ইউ। ডিটু বলে যে আমার তো তোকে থ্যাংক ইউ বলা উচিত, তুই আমাকে মোটিভেট করেছিলি বলেই আজকে আমি স্কুটিটা কিনতে পেরেছি। কিন্তু তখনই হঠাৎ করে আয়ুর মনটা আবারও খারাপ হয়ে যায় ডার্মার কথা ভেবে, কারণ ডার্মা ওকে খুব বাজেভাবে ঠকাচ্ছে। আর আয়ুকে এইভাবে কান্না করতে দেখে ডিটুর মোটেই ভালো লাগছিল না। ডিটু বারবার করে বলে যে মন খারাপ করিস না, কান্না করিস না, কিন্তু এগুলো শুনলেই কি আর কান্না থেমে যায়? কিন্তু ডিটু যে আয়ুর বেস্ট ফ্রেন্ড, তাই কোনো না কোনোভাবে ও আয়ুকে হাসিয়েই ফেলে আর প্রমিস করে যে আয়ুর জীবনে যতই ওঠা পড়া আসুক না কেন, সবসময় ডিটু ওর পাশে থাকবে এইভাবেই। পরের দিন স্কুলে যখন ডিটু নতুন স্কুটি নিয়ে চলে আসে, মিনু তখন এটা নিয়ে ঝগড়া করতে থাকে যে কেন ওর নতুন স্কুটিতে আয়ু আগে উঠেছে, কেন মিনু আগে উঠতে পারেনি, কারণ মিনুরই তো আগে ওঠার কথা, কারণ মিনু ডিটুর গার্লফ্রেন্ড। আর সেই জন্য মিনু ডিটুর সঙ্গে ব্রেকআপ করে দেয়। এদিকে স্কুলের মধ্যেই হঠাৎ করেই আয়ুর মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আর ও কান্না করা শুরু করছে, কারণ স্কুলের ভেতরে ওর ডার্মার সঙ্গে দেখা হচ্ছে। পরের দিন স্কুলের নোটিশ বোর্ডে ও দেখতে পায় যে সায়েন্স গ্রুপে ওখানে আয়ুর নাম রয়েছে, কিন্তু ওখানে ওর নিজের নাম নেই। এরপর আয়ু যখন মেকআপ করতে ব্যস্ত ছিল, তখন ডিটুর মা আয়ুকে ফোন করে আর তাড়াতাড়ি করে ডাকে। এরপর আয়ু তাড়াতাড়ি করে ডিটুকে ফোন করে। ডিটু তখন একটা স্টুডিওতে কাজ করছিল। আয়ু বলে যে তুই সায়েন্স থেকে সোশ্যাল স্টাডিতে নিজের নামটা কেন নিয়ে গেছিস, আমাকে তোর মা আন্টি এক্ষুনি ফোন করে সমস্তটা বললো। ডিটু বলে, ও এই ব্যাপার, আসলে আমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছি, তাই সায়েন্স নিয়ে পড়াশোনা করার মতো এত সময় আমি পড়াশোনায় দিতে পারবো না, আর এই জন্যই আমি নিজের নামটা সায়েন্স থেকে সোশ্যাল স্টাডিতে নিয়ে নিয়েছি। ডিটু বলে, কিন্তু সোশ্যাল স্টাডি নিয়ে তুই পড়তে পারবি না, কারণ তোর মেমোরি খুব খারাপ। ডিটু বলে, আমি কোনো ডক্টর হতে চাই না বা ইঞ্জিনিয়ারও নয়, তাই আমার সায়েন্স নিয়ে পড়ার কোনো দরকার নেই। এইটুকু কথা বলেই ওরা দুজন মিলে ফোন রেখে দেয়। পরের দিন স্কুলে যখন ক্লাস করছিল আয়ু, তখন ওই ক্লাসেই চলে আসে ডিটু। মানে ডিটু আবারও সোশ্যাল স্টাডি থেকে সায়েন্সে নিজের নামটা নিয়ে এসেছে। আর এটা দেখে আয়ু তো খুব অবাক হয়ে যায়, কালকেই কত বড় বড় কথা বলে আজকেই আবার ক্লাস করতে চলে এসেছে। এরপর স্কুলের আবার স্টুডেন্ট কাউন্সিল লিডারও হয়ে যায় ডিটু। আর সেই জন্য স্কুলটাকে কিভাবে পরিচালনা করলে ভালো হবে সে সমস্ত জ্ঞানও দিতে থাকে স্টুডেন্টদের। এমনই একদিন আয়ু তাড়াতাড়ি করে টিভির সামনে চলে আসে আর রিমোট দিয়ে একটা চ্যানেলে দেয়, কারণ আজকে একটা শোতে মিউজিশিয়ান হিসেবে জয়েন করেছিল ডিটু, আর সে পারফরমেন্স করছিল, সেটা টিভিতে দেখানো হচ্ছিল। আয়ু যখন দেখে যে টিভিতে ডিটুকে দেখাচ্ছে, ও তো এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন যখন ডিটু স্কুলে আসে, তখন আয়ু ওকে বলে, তুই তো কালকে দারুণ কামাল করেছিস, তোকে আমার টিভিতে দেখতে হেব্বি লাগছিল। আর আয়ুর থেকে এরকম প্রশংসা শুনে ডিটু সে তো খুব খুশি হয়ে যায়। তাই এবার ডিটু ঠিক করে, যেহেতু ও একজন মিউজিশিয়ান হয়ে যাচ্ছে, তাই ওকে এবার থেকে একটু স্টাইল মারতে হবে। আর ডিটুর এই অদ্ভুত স্টাইল দেখে প্রচণ্ড হাসতে থাকে আয়ু। আর এরপর দেখতে দেখতে স্কুলের শেষ দিনটা চলে আসে, যেদিন প্রত্যেকটা স্টুডেন্ট অনেক মজা করছিল। তারা সবাই একে অপরের ইউনিফর্মে নিজেদের নাম লিখছিল স্মৃতির উদ্দেশ্যে। ডিটু সেদিন আয়ুকে একটা মিউজিক ইভেন্টে প্রম হয়ে যাওয়ার জন্য বলে,
কিন্তু সেখানে যাওয়ার জন্য রাজি হয় না আয়ু। আর তারপরেই বলে সে আসলেই ডিটুর সঙ্গে যেতে রাজি আছে, কারণ ও প্রথমে মজা করছিল। আর এটা শুনে ডিটু তো প্রচন্ড খুশি হয়ে যায়। তারপরে সে মিউজিক ইভেন্টের দিনে আয়ুর বাড়ির সামনে এসে ডিটু অপেক্ষা করছিল। আর সেদিন আয়ু খুব সুন্দর একটা হলুদ রঙের গাউন পরে বাইরে বেরিয়ে আসে, আর আয়ুকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। আয়ু তারপর যখন ডিটু স্কুটারের পেছনে বসে, সেই সময় আয়ুর মা এসে ওদের দুজনের অনেকগুলো ছবি তুলে দেয়। আর তারপরে ডিটুর স্কুটারে করে ওরা দুজন মিলে সেই প্রোগ্রামের দিকে যেতে থাকে। আর সেই মিউজিক ইভেন্টে এসে ওরা দুজনে একসঙ্গে অনেক নাচ করতে থাকে, অনেক অনেক মজা করতে থাকে। আর এখানে আজকে ওদের স্কুলের সমস্ত স্টুডেন্টরাও আছে, তাই সব বন্ধুরা মিলে অনেক মজা করে। কিন্তু এই সমস্ত মজার মাঝখানে হঠাৎ করেই ডিটু আর আয়ু দুজনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ ওদের স্কুল লাইফ শেষ। সব থেকে বড় দুঃখের কারণ এখন এটাই যে ওদের দুজনের জীবনের পথ এখন আলাদা হয়ে যাবে, আলাদা ইউনিভার্সিটি হয়ে যাবে ওদের। তখন আর ওদের এখনকার মতো রোজ দেখা হবে না, রোজ এত কথাও বলতে পারবে না ওরা। এই দিনগুলো ওরা দুজনে ভীষণ ভীষণ মিস করবে। এরপর ডিটুর বাবা যখন ডিটুর ফাইনাল পরীক্ষার নাম্বার চেক করছিল, তখন দেখা যায় ওখানে ডিটুর নাম নেই। আর এই জন্য ডিটুর মনটা তখন ভীষণ ভীষণ খারাপ হয়ে যায়। আয়ু তখন আসে ডিটুর সঙ্গে দেখা করতে, কারণ ডিটু আর আয়ু একই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। আসলে আয়ু অনেক ভালো পড়াশোনার, আর ডিটু তেমন একটা ভালো পড়াশোনার নয়। আয়ু তখন ডিটুকে বলে যে আমরা দূরে চলে যাব তো কি হয়েছে, আমরা সবসময় ফোন কলে ভিডিও কলে কথা বলবো, আর কলেজে যখন ছুটি পাবো তখন একে অপরের সঙ্গে দেখা করতে চলে আসবো। কিন্তু ডিটুর মন যে কিছুতেই মানতে চাইছিল না। তখনই ওখানে ডার্মা তার নিজের সেই লাল গাড়িটা নিয়ে চলে আসে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় ডিটু, আর বলে তুই কি আবার ডার্মার সঙ্গে প্রেম করছিস? আয়ু বলে আসলে ও কিছুদিন আগে আমার কাছে অনেক সরি বলেছিল আর কান্নাকাটি করছিল, তাই ভাবলাম ওকে আরেকটা সুযোগ দিই। এরপর আয়ু বেরিয়ে যায় আর ডার্মার গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় ডিটুর। ডিটুর তখন মনে হয় যে সেই শুধুমাত্র আয়ুর সঙ্গে একই কলেজে পড়তে চায়, কিন্তু আয়ু কিন্তু সেটা চায় না। আয়ু সে তো আবারও ডার্মার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছে, তাহলে এখন ডিটু কেন মন খারাপ করবে? সেও চলে যাবে অন্য কলেজে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর সেই দিনটা চলে আসে যেদিন নিজের শহর ছেড়ে ডিটু চলে যাবে অন্য কলেজে ভর্তি হতে। আর সেই জন্যই ডিটু নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে গাড়িতে তুলছিল। আর ডিটু যেহেতু আজকে চলে যাচ্ছে, তাই আয়ু ওর সঙ্গে দেখা করতে এসেছে। ডিটু আর আয়ু তখন একে অপরের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে। আয়ু বলে মাঝে মাঝে বাড়ি আসিস। আর কথাটা বলে আয়ু তখন ডিটুকে জড়িয়ে ধরে আর বলে আমি তোকে খুব খুব মিস করবো রে। ডিটু বলে তুই যদি কান্না করিস তাহলে তোকে আমাকে খাবার কিনে দিতে হবে। আয়ু বলে আমি কেন তোর জন্য কান্না করব। আর এটা নিয়ে দুজন মিলে তখন আবার মজা করতে থাকে। তারপর ওরা দুজনে আবারও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ এরপর আর কবে দেখা হবে ওরা দুজন কেউ জানে না। আর এরপরে ডিটু গাড়িতে উঠে যায় আর ওখান থেকে চলে যায়। আয়ুকে ছেড়ে এইভাবে চলে যেতে ডিটুর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু ওর কাছে তো কিছু করার নেই। গাড়ির ভেতর বাচ্চাদের মতো কান্না করতে থাকে ডিটু। আর এরপরেই শুরু হয়ে যায় দুজনের ইউনিভার্সিটি লাইফ। সেখানে ওরা দুজনেই পড়াশোনায় বেশ মন দেয়। আর ইউনিভার্সিটির পাশাপাশি আয়ু সে তো মডেলিং, অ্যাক্টিং এগুলোও চালিয়ে যায়। আর এদিকে ডিটু সেও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মিউজিক ব্যান্ডে কাজ করতে থাকে। আর দিনের শেষে আয়ু আর ডিটু দুজন মিলেই ফোনে অনেক গল্প করে প্রত্যেক দিন। এমনই একদিন আয়ু জানায় ও ডার্মার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছে, কারণ ও আবারও দেখতে পেয়েছে ডার্মা অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে। এবার ও ডার্মাকে ফাইনালি ওর লাইফ থেকে তাড়িয়ে দিয়েছে। আয়ু বলে তুই তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস, নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে রয়েছে, একটা মেয়ের সঙ্গে প্রেম কর আর তার সঙ্গে ঘুরতে আয় এখানে। এসব শুনে তো প্রচন্ড হাসতে থাকে ডিটু, ও নাকি প্রেম করবে। ডিটু বলে আচ্ছা তুই বল আমার দ্বারা কি আসলেই প্রেম সম্ভব? এটা শুনে তখন আয়ুও হাসতে থাকে। পরের দিনই আবার আয়ুকে মেকআপ রুমে দেখা যায়, ওখানে আবার ডার্মা এসেছে আর ডার্মার সঙ্গে আবারও সমস্ত কিছু ঠিক করে নিয়েছে আয়ু। আর এদিকে ডিটুকে দেখা যায় ও লাইব্রেরিতে যখন বসেছিল সেই সময় ও একটা খুব সুন্দরী মেয়েকে দেখতে পায়। এই মেয়েটার নাম হচ্ছে মিলি। মিলিকে প্রথমবার দেখেই ডিটুর বেশ পছন্দ হয়ে যায়। আর সেই জন্য ডিটু তখন নিজেই মিলি নামের ওই মেয়েটার সঙ্গে কথা বলতে আসে। মেয়েটা প্রথমে ইগনোর করে চলে গেলেও ডিটুর প্রশ্নের উত্তর দিতে দিতে ওরা একে অপরের সঙ্গে কথা বলাও বাড়িয়ে দেয়। আর তারপরেই ওরা একে অপরের সঙ্গে পরিচয় করে নেয়। এমনই একদিন ডিটু যখন ইউনিভার্সিটির ভেতরে খেলা করছিল, তখন মিলি ওর জন্য খাবার নিয়ে আসে। আসলে মিলি আর ডিটু এখন রিলেশনশিপে এসে গেছে। আর এই প্রথম কোনো রিলেশনে ডিটু তার গার্লফ্রেন্ডকে অনেক পাত্তা দিচ্ছে। মিলি বলে আচ্ছা কিছুদিন পরেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা সেদিনের জন্য কিছু প্ল্যান করি। এটা শুনে ডিটু খুব অবাক হয়ে যায়, কারণ ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আলাদা করে প্ল্যান ও তো কোনোদিনও নিজের লাইফে করেনি।
এরপর সে ভ্যালেন্টাইন্স ডে আসলে দেখা যায় ডার্মা অনেক বড় একটা ফুলের বুকে উপহার দেয় আয়ুকে। আর এদিকে ভ্যালেন্টাইন্স ডে এর দিন সন্ধেবেলাতেও কাজ রেখেছে ডিটু। ও একটা মিউজিক ব্যান্ডে কাজ করছিল আর সেখানেই বসে বসে বোর হচ্ছিল মিলি। আর মিলিকে এরকম ফোন ঘাঁটতে দেখে একদম পছন্দ হয় না ডিটুর, কারণ মিলি ডিটুর গান শুনছে না। সেদিনকার শোটা শেষ হয়ে গেলে ডিটু আর মিলি একসঙ্গে বেরোয়। ডিটু তখন বলে, তুমি আজকে অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলে তাই না? মিলি বলে, আসলে সেটা নয়। আচ্ছা তুমি এসব ছাড়ো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনটা অন্তত আমরা সুন্দর একটা ডিনার করি। ডিটু বলে, তুমি ঠিক বলেছো, আজকের ডিনারটা ভালো একটা জায়গা থেকে করা যাক। এরপর ওরা দুজনে চলে আসে রাস্তার একটা ধাবাতে আর সেখানে দুজন মিলে খেতে বসে। ডিটু খাবার নিয়ে অনেক এক্সাইটেড থাকলেও খুব মন খারাপ হয়ে যায় মিলির। আসলে মিলি চাইছিল কোনো বড় একটা রেস্টুরেন্টে গিয়ে দুজন মিলে খুব রোম্যান্টিক একটা ডিনার করবে। এইরকম রাস্তার পাশে ছোট দোকান থেকে আজকের দিনের জন্য খেতে একদমই ইচ্ছে করছিল না মিলির। ডিটু তখন মিলিকে খাবার দেয়, কিন্তু মিলি রাগ দেখাতে থাকে, কিন্তু ডিটু ঠিকই মিলির রাগটা ভাঙিয়ে নেয়। আর অন্যদিকে আয়ুকে দেখা যায় ডার্মার সঙ্গে ও ভীষণ রোম্যান্টিক একটা জায়গায় এসে ডিনার করছে আর একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছে। আর এইভাবে টাকা জমাতে জমাতে ফাইনালি ডিটু নিজের স্বপ্নের গাড়িটা কিনতে পারে। আর সেই জন্য আজকে ডিটু অনেক খুশি। সে আসলে টাকা বাঁচানোর জন্যই এরকম রাস্তার ধারের জায়গায় খেতে নিয়ে যেত মিলিকে। ডিটু তারপর তার নতুন গাড়িটা নিয়ে চলে আসে সবার প্রথমে আয়ুর কাছে আয়ুকে দেখানোর জন্য, কারণ আয়ু বলেছিল যখনই গাড়ি কিনবি সবার প্রথমে সেই গাড়িতে আমি উঠবো। আর সেই প্রমিস রাখার জন্যই আজকে ডিটু তার নতুন গাড়িতে আয়ুকে ওঠাবে বলে আর গাড়িটা চড়াবে বলে নিয়ে এসেছে। নিজের গাড়িতে আয়ুকে প্রথমবার চড়াতে পেরে ডিটু তো ভীষণ খুশি, আর ডিটুর গাড়িতে প্রথমবার চড়তে পেরে আয়ু সেও ভীষণ খুশি। এরপর ওরা চলে আসে রাস্তার ধারের একটা জায়গায় খেতে। আয়ু বলে, তুই যে নতুন গাড়ি কিনেছিস তোর গার্লফ্রেন্ড নিশ্চয়ই অনেক এক্সাইটেড। ডিটু বলে, ও তো এখনো জানেই না। এটা শুনে আয়ু অবাক হয়ে যায়। ডিটু বলে, আমি তো সবার আগে তোকেই ওঠালাম। এটা শুনে খুব খুশি হয়ে যায় আয়ু। আর এইভাবেই ওরা দুজন সেদিন রাতটা একে অপরের সঙ্গে অনেক গল্প করে আর অনেকদিন পর একসঙ্গে অনেকটা সময়ও কাটায়। তখনই কথায় কথায় আয়ু জানায় যে সে ডার্মার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছে আর এবার সত্যি সত্যি সে আর ডার্মার কাছে কখনো ফিরে যাবে না। কিন্তু এবার আয়ুর কথা ডিটু একদমই বিশ্বাস করে না, কারণ প্রত্যেকবার আয়ু একই কথা বলে। এরপর ডিটু মিলিকে নিয়ে চলে আসে দেখা করতে আয়ুর সঙ্গে। আর আয়ু আজকে এখানে তার নতুন বয়ফ্রেন্ড ইনুকে এখানে এনেছে। ওরা চারজন এক জায়গায় হয়েছে ঠিকই, কিন্তু ডিটু আর আয়ু একে অপরের সেই ছোটবেলাকার গল্পগুলো করার জন্যই প্রচণ্ড ব্যস্ত ছিল। আর ওদের গল্পের চক্করে এদিকে ইনু আর এদিকে মিলি দুজন মিলে প্রচণ্ড বোর হচ্ছিল। কিন্তু এত কিছুর মাঝে ডিটু এটা দেখে খুব মন খারাপ হয়ে যায় যে এত কম দিনের মধ্যে আয়ু আবারও নতুন একটা ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে জুটিয়ে নিল। সেদিন গাড়িতে করে ডিটু আর মিলি যখন ফিরছিল তখন মিলি বলে, তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড 9 বছর ধরে, তাই তো? ডিটু বলে যে হ্যাঁ। মিলি বলে, আমি তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই প্রথম আলাপ করলাম। তোমাদের দুজনকে দেখার পরে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মতে একটা ছেলে আর একটা মেয়ে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকতে পারে না, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ফিলিংস তো থাকেই। ডিটু বলে, হ্যাঁ ওর প্রতি তো আমার ফিলিংস আছে, তবে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড, তার থেকে বেশি কিছু না, তুমি একটু বেশি ভাবছো। কিন্তু ডিটুর এই কথাগুলো মোটেই পছন্দ হচ্ছিল না মিলির। এমনই একদিন ডিটু আর মিলি যখন বসেছিল তখন মিলি বলে, আচ্ছা গ্র্যাজুয়েশনের পরে তোমার প্ল্যান কি? ডিটু বলে, ভালো মাইনের একটা জব খোঁজা। মিলি বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করছো কবে? হঠাৎ করে বিয়ের কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় ডিটু, কারণ বিয়ের ব্যাপারে ও তো কিছু ভাবেইনি এখনো। আর এরপর থেকে একটা নতুন সমস্যা শুরু হয়ে যায়। মিলি আর ডিটু যখনই একসঙ্গে সময় কাটায় মিলি সব সময় খালি বিয়ের কথা বলে, বিয়ে হবে, বাচ্চা হবে, বিয়ের পর ওরা কি কি করবে এই সমস্ত কিছু নিয়েই বলে। আর এই কথাগুলো নিয়ে আলোচনা করতে ডিটুর মোটেই পছন্দ হয় না। ডিটুর মতে বিয়ে করার বয়সটাই ওর এখনো হয়নি, ওর সবে মাত্র 23 বছর বয়স, ও এখন কেন বিয়ে করবে? আর এদিকে মিলি সে বিয়ে করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আর এই জন্য এখন মিলিকে দেখলেই ডিটু ইগনোর করার চেষ্টা করে সব সময়, কারণ এই বিয়ের ব্যাপারে কথা বলতে ওর একদম ভালোই লাগে না। এমনই একদিন ডিটু ফোন করে আয়ুকে আর বলে, আমি ভাবছি আমি মিলির সঙ্গে ব্রেকআপ করে দেবো, কারণ ও সবসময় বিয়ের কথা বলে। এটা শুনে আয়ু খুব অবাক হয়ে যায় আর বলে, তুই আর যাই করিস না কেন এই ভুলটা করিস না, তোরা দুজনে একে অপরের সঙ্গে 4 বছর রিলেশনশিপে রয়েছিস। ডিটু বলে, তুই আমার প্রবলেমটা বুঝতে পারছিস না, ও সারাক্ষণ বিয়ের কথা বলে বলে মাথা খেয়ে নিচ্ছে। আমি কি এই বয়সে এখন বিয়ে করব? আমার জীবনে অনেক কিছু করার বাকি রয়েছে, আমার অনেক স্বপ্ন রয়েছে মিউজিক নিয়ে, সেই সমস্ত কিছুই তো শেষ হয়ে যাবে বিয়ে করে নিলে। আয়ু অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে চায় না ডিটু। আর কিছু না বলে দুজনেই তখন ফোনটা রেখে দেয়।
এদিকে ডেটের মাঝখান থেকেই এতক্ষণ ফোনে কথা বলছিল আয়ু। ইনু জিজ্ঞাসা করে কার সঙ্গে কথা বলছিলে। আয়ু তখন সবটা বলে যে ডিটু যে মেয়েটার সঙ্গে এত বছর প্রেম করতো সেই মেয়েটা এখন বিয়ের জন্য বলছে বলে ডিটু ওই মেয়েটার সঙ্গে ব্রেকআপ করে দেবে বলছে, আর সেই জন্যই ওকে আমি বোঝাচ্ছিলাম এমনটা যেন ও না করে। আয়ুর মুখে ডিটুর কথা শুনলে একদমই ভালো লাগে না। ইনু বলে তুমি আমি যখনই সবসময় এক জায়গায় হই বা ফোনে কথা বলি তুমি সবসময় ডিটুকে নিয়েই কথা বলো কেন? আমি তো কখনো তোমার মুখে আমাদের ফিউচার নিয়ে কথা শুনি না, কিন্তু তুমি সবসময় বলো ডিটু ফিউচারে এই করবে ওই করবে, আমার অদ্ভুত লাগে। আচ্ছা তুমি সত্যি আদৌ আমাকে ভালোবাসো তো, নাকি তুমি মন থেকে ডিটুকেই ভালোবাসো সেটা প্রকাশ করতে পারছো না? ইনুর মুখে এই কথাগুলো শুনে আয়ু ভীষণ অবাক হয়ে যায়। পরের দিন ডিটু আর মিলিকে একসঙ্গে দেখা যায়। মিলি তখনও এটাই প্ল্যান করতে ব্যস্ত ছিল যে বিয়ে করবে কবে, বিয়ের পরে কি কি করবে, কোথায় থাকবে, এইসব নেই। এভাবেই হাঁটতে হাঁটতে ডিটু তখন থেমে যায়। মিলি বলে আমি তোমাকে যখনই আজ পর্যন্ত বিয়ের কথা বলেছি তুমি সেই প্রসঙ্গে একটাও কথা বলনি আমার সঙ্গে। আমি যখনই এই নিয়ে কথা বলেছি তুমি সবসময় চেষ্টা করেছো এই বিষয়ে কথাটা না বলতে। কেন? আমরা এত বছর একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছি, আমরা কি বিয়ের কথা ভাবতে পারি না? আমি তো এটাই বুঝতে পারছি না তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো না। তুমি আমার সঙ্গে কখনো ভালো রেস্টুরেন্টে যাওনি, আমাকে কখনো দামি উপহার দাওনি, কারণ তুমি টাকা জমিয়ে গাড়ি কিনতে চেয়েছিলে। আর সেই গাড়িটা কিনে তুমি সবার প্রথমে কাকে ওঠালে? আয়ুকে। তোমার জীবনে কি সত্যি আমার কোনো দাম নেই? কিন্তু এই গত এতগুলো বছর সব সময় আমি তোমার পাশে থেকেছি, কোন মুহূর্তে আমি তোমার পাশে থাকিনি বলো? আমি অনেকদিন আগেই তোমার সঙ্গে ব্রেকআপ করে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমার এটা ভেবে সবসময় কষ্ট হতো যে মানুষটাকে আমি এত বছর ধরে ভালোবেসে এসেছি সেই মানুষটা আমাকে আসলেই ভালোবাসে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কখনো ভালোবাসতে পারোনি, আর পারবেও না। তাই এবার আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। কথাটা বলে কান্না করতে করতে মিলি ওখান থেকে চলে যায়। মিলির সঙ্গে সম্পর্কটা শেষ করে ডিটুর মনটাও অনেক খারাপ হয়ে যায়, কারণ গত 4 বছর ধরে ওরা একসঙ্গে ছিল। কিন্তু এটাও ঠিক যে সত্যি সত্যি ডিটু আসলেই মিলিকে ভালোবাসতে পারেনি। ডিটু এতদিন মিলির সঙ্গে সম্পর্কে ছিল শুধুমাত্র আয়ুকে ভুলে থাকার জন্য। কিন্তু সমস্ত কিছুর পরে ডিটু নিজের ফোনের থেকে মিলির নাম্বারটা ডিলিট করে দেয় আর নিজের মনকে তৈরি করে যে এবার থেকে একাই ওকে সমস্ত কিছু করতে হবে। এমনই একদিন সকালবেলা ডিটু যখন ব্রাশ করছিল তখন ও টিভিতে শুনতে পায় যে একটা সিনেমার কিছু সিন চলছে আর সেখানে অভিনয় করছে আয়ু। আর টিভিতে হলেও আয়ুকে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায় ডিটুর, কারণ সেই ছোট্টবেলা থেকে সে তো শুধুমাত্র আয়ুকেই ভালোবেসে এসেছে। আর এত কিছুর পরে ডিটু শেষমেশ সিদ্ধান্ত নেয় এবার ওকে মনের কথাটা বলে দিতেই হবে আয়ুকে। আর সেই জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আয়ুকে নিজের মনের কথা বলবে বলে। আর এটাই ছিল সেই দিনটা, যে দিনটা দিয়ে এই মুভিটাই শুরু হয়েছিল। যেদিন ও নিজের মনের কথা বলবে বলে ঠিক করেছিল, কিন্তু সেদিন আয়ু জানিয়েছিল যে রিফনু নাকি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছে। আর সেদিনও ডিটু নিজের মনের কথা আর বলতে পারেনি। তার পরিবর্তে ডিটু তখন আয়ুকে কনগ্র্যাচুলেশনস জানায়, আর যেটাতে খুব খুশি হয়ে যায় আয়ু। সেদিন সন্ধ্যা হয়ে গেলে ওই রেস্টুরেন্ট থেকে ওরা দুজন মিলে একসঙ্গে বেরোয়। তখনও আয়ু বলে তুই একটা কথা বলবি বলছিলি, কিন্তু তুই সেটা এখনো বলিসনি। ডিটু তখনও এই কথাটা ইগনোর করে অন্য একটা কথা বলতে থাকে। এই মুহূর্তে ডিটু জানায় যে আমার সঙ্গে মিলি ব্রেকআপ করে নিয়েছে, আমার করার আগে ও নিজেই করেছে। এটা শুনে আয়ু খুব অবাক হয়ে যায়। আয়ু বলে তুই ঠিক আছিস তো? ডিটু বলে ও ফাইনালি বুঝতে পেরেছে যে আমি আসলেই ওকে কখনো ভালোবাসতে পারিনি। যাই হোক, আমি চাই ও একজন ভালো মানুষকে বিয়ে করে জীবনে সুখী হোক, এর বেশি আমি আর কিছু চাই না। আয়ু বলে তুই কি করছিস বলতো? এইভাবে চলতে থাকলে তুই তো তোর জীবনে কখনো লাইফ পার্টনার হিসেবে কাউকে পাবি না। কথাটা শুনে ডিটু প্রথমে হাসে আর তারপর বলে এই সমস্যাটা মনে হয় আমার সারা জীবন থেকে যাবে। আসলে আমি মনে হয় কাউকে ঠিকভাবে ভালোবাসতেই পারি না, আর সেই জন্য কেউ আমার সাথেও থাকে না, কাছেও থাকে না। ডিটুর মুখে হঠাৎ করে এই ইমোশনাল মার্কা কথাগুলো শুনে খুব অবাক হয়ে যায় আয়ু। ডিটু বলে আমিও আমার ফিলিংস আর চেপে রাখতে চাই না, আর সেই মনের কথাটা যদি আজকে আমি না বলতে পারি তাহলে হয়তো আমি আর কখনোই বলতে পারবো না। আয়ু বলে তুই কি ব্রেকআপ করার সাথে সাথে নতুন একজনকে পেয়ে গেছিস? ডিটু বলে আমি জানি এটা ঠিক সময় নয়, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি আয়ু। প্রথমে আয়ু ভাবে যে এটা নিশ্চয়ই মজা করছে ডিটু, কিন্তু ডিটু ওর চোখের ভাষায় বুঝিয়ে দেয় যে সে মোটেই মজা করছে না। আর এটা বুঝতে পেরে আয়ু একেবারে অবাক হয়ে যায়। আয়ু বলে তার মানে তুই এতদিন ধরে শুধুমাত্র আমাকেই ভালোবাসতিস? ডিটু বলে আয়ু বলে তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে।
কথাটা বলেই ওখান থেকে আয়ু চলে যায়। ডিটু জানতো এরকম কিছুই হবে, কারণ এই কথাটা বললে ওদের যে ফ্রেন্ডশিপটাও সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে, এটাও ডিটু জানতো। আয়ু যখন গাড়ি চালিয়ে ওখান থেকে ফিরছিল তখন আয়ুর মাথা পুরো ঘেটে যাচ্ছিল, মানে ওইটা কখনো ভাবতেই পারিনি যে ডিটু ওকে আজকে এরকম কথা বলবে। আর আয়ু এটাও বুঝতে পারছিল না ওর এখন এই মুহূর্তে ঠিক কী করা উচিত। এরপরে রিফনুর সঙ্গে ডেটে বেরিয়েছিল আয়ু। তখন আয়ুর মনটা খারাপ দেখে রিফনু জিজ্ঞাসা করে কি হয়েছে। আয়ু তখন সমস্তটা জানিয়ে দেয় যে ডিটু ওকে প্রপোজ করেছে, আর এটাও বলেছে নাকি ছোটবেলা থেকেই ওকে ভালোবাসে। এটা শুনে রিফনু বলে, আমি জানতাম, আর আমি এটাও জানি তুমিও ভালোবাসো, কিন্তু তুমি হয়তো তোমার ভালোবাসাটা কখনো প্রকাশ করতে পারোনি। আমার মনে হয় তোমরা দুজনের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা মিটিয়ে নাও। আমিও এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যে মেয়ের মনে মনে অন্য একজন কেউ থাকবে। তাছাড়া তোমার আমার মধ্যে পার্সোনাল তো কিছুই নেই, সেই সমস্ত কিছুর মধ্যেই তো ডিটু থাকে। সব সময় ডিটু এটা করছে ওটা করছে। তুমি যদি কখনো কোনো নতুন মুভিতে সাইন করো, ওয়েব সিরিজে সাইন করো, সবার আগে সেই কথা তুমি ডিটুকে জানাও। কিছু ডিসিশন নেওয়ার আগে সেটা তুমি ডিটুর থেকে নাও। আমি তো তোমার লাইফে কখনোই ফার্স্ট পার্সন ছিলাম না, আর আমি এরকম হয় কারোর জীবনে থাকতেও চাই না। সেদিন খুব কান্না করতে করতে আয়ু নিজের বাড়িতে ফিরে আসে। ওর জীবনটা এখন এমন হয়ে গেছে যে নিজের বেস্ট ফ্রেন্ডকেও হারিয়েছে, তার ওপর যার সঙ্গে এতদিন সম্পর্কে ছিল সেই রিফনু তাকে ছেড়ে দিয়েছে, মানে ব্রেকআপ করে ফেলেছে। এখন আয়ুর জীবনটা যেন পুরোপুরি একা জীবনে পরিণত হয়েছে। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আয়ুর বেডরুমে ডিটুর সঙ্গে ওর একসঙ্গে অনেক ছবি লাগানো রয়েছে দেওয়ালে। সেই ছবিগুলোর দিকে তাকিয়ে অনেক কান্না করতে থাকে আয়ু, কিন্তু অদ্ভুতভাবে এই দেওয়ালে রিফনুর সঙ্গে একটাও ছবি নেই। এইভাবেই দিনের পর দিন কেটে যেতে থাকে। ডিটু আর আয়ুর মধ্যে আর কোনো কথাও হয় না, কেউ কাউকে ফোনও করে না। আর রিফনুর সঙ্গে ব্রেকআপের পরে অনেক ভেঙে পড়ে আয়ু। তখনই এই গল্পের আসল সিক্রেটটা দেখানো হয়। সেদিন যখন স্কুলে ফুটবল খেলতে ব্যস্ত ছিল ডিটু, তখন ডিটু তাকিয়ে দেখেছিল যে আয়ু অন্য কিছু একটা দেখতে ব্যস্ত। সেদিন কিন্তু আয়ু এটা ইচ্ছে করে ডিটুকে দেখিয়ে অন্যদিকে তাকিয়ে ছিল, যাতে ডিটু ওর দিকে বারবার করে তাকায়। এরপর যখন ডিটু ওই দিলা নামের মেয়েটার সঙ্গে ডেটিং করতে শুরু করলো, আয়ু তখন ওদের সামনে যতই দেখায় যে ওরা প্রেম করছে তাতে কিছু যায় আসে না, কিন্তু আয়ুর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সেদিন। তারপর সেই বাস্কেটবল খেলার সময় একদিন মিনু নামের মেয়েটার থেকে জল চেয়ে খেয়েছিল ডিটু। সেদিনও যখন এটা দেখতে পেয়েছিল আয়ু, ওর সেদিন খুব মন খারাপ হয়ে গিয়েছিল। ও দেখতো যে ডিটু অন্য একটা মেয়ের সঙ্গে ডেট করছে, আর সেই জন্য আরমার সঙ্গে ডেটিং করা শুরু করেছিল আয়ু। কারণ আয়ু সেও ডিটুকে ভুলে থাকার জন্য এগুলো করেছিল, আর ডিটুকে দেখিয়ে এগুলো করতো। এরপর যেদিন ইউনিভার্সিটিতে যাওয়ার দিন চলে যাচ্ছিল ডিটু, সেদিন ডিটু চলে যাওয়ার পরেই অনেক মন খারাপ হয়ে যায় আয়ু। আয়ু সেদিন অনেক কান্না করছিল, এটা ভেবে যে ডিটুর সঙ্গে তার আর রোজ দেখা হবে না। সেই স্কুল জীবন থেকে ডিটুকে আয়ুও ভালোবেসে এসেছে, কিন্তু কখনো সেটা বলতে পারেনি, কারণ আয়ু কখনো বুঝতেই পারেনি যে ডিটু সেও তাকে ভালোবাসে। আর এদিকে ডিটুকে দেখা যায় ওরও আজকাল আর কিছুই ভালো লাগছে না, মিউজিকেও মন নেই। আয়ু এরপর ডিটুর সঙ্গে যত স্মৃতি ছিল, ছবি ছিল, সমস্ত কিছুই একটা বাক্সে ভরে রাখে, কারণ ও আর চাইছিল না ডিটুর সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে। তখনই ও টিভিতে শুনতে পায় যে একটা শোতে ইন্টারভিউয়াররা এসেছে ইন্টারভিউ নিতে। তখন ডিটুকে একজন প্রশ্ন করে যে ডিটুর প্রথম ভালোবাসা কে। ডিটু তখন জানায় ওর যখন বয়স 9 ছিল তখন ও টিভিতে একজনের অ্যাক্টিং দেখেছিল, আর সেদিন থেকেই ও সেই মেয়েটাকে অনেক ভালোবাসে। তারপর যখন ও দেখতে পেয়েছিল সেই অ্যাক্টিং করা মেয়েটা ওর স্কুলে এসে ভর্তি হয়েছে, সেদিন ডিটু প্রচণ্ড অবাক হয়েছিল। ডিটু তো ভাবতেই পারেনি যে এমন কিছু হবে। আর তার থেকেও বেশি অবাক করা ঘটনা এটা ঘটেছিল যে সেই মেয়েটা এসে ডিটুর পাশে এসেই বসেছিল, যেটা ডিটুকে আরও অবাক করেছিল। আর তারপর থেকে ওদের দুজনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। আর এভাবেই ডিটু যে কখন ভালোবেসে ফেলেছিল আয়ুকে, সেটা ডিটু নিজেও বুঝতে পারেনি। আর ডিটুর বলাই সমস্ত কথাগুলোই আয়ু তখন দাঁড়িয়ে শুনছিল। আর আয়ু বুঝতে পারে যে ডিটু মিথ্যে কথা বলছে না, ডিটু সত্যি তাকে সেই ছোটোবেলা থেকেই ভালোবাসে। ডিটু আরও বলে যে আমি কিছুদিন হলো ওকে প্রপোজ করেছি, আর ওর নিজের ভালোবাসাকে বিয়ে করতে চলেছে। আর যেটা আমার কাছে মেনে নেওয়াটা অনেক কষ্টের, তবে আমার মনে হয় ও যাকে ভালোবাসে তাকে বিয়ে করেও যদি সুখী থাকে তবে ও থাকুক। আমিও সুখী জীবনে কখনোই বাধা হব না। হয়তো আমাদের ফ্রেন্ডশিপটা শেষ হয়ে গেছে, সেটা আর কখনোই আগের মতো হবে না, বা হয়তো ও আমার সঙ্গে আর কখনো যোগাযোগও করবে না, কিন্তু তবুও আমি ওকে একটাই কথা বলতে চাই, আমি আজও ওকেই ভালোবাসি, আর সারাটা জীবন ওকেই শুধুমাত্র ভালোবাসবো।
কথাগুলো শুনে আয়ু একেবারে অবাক হয়ে যায়। এরপর থেকে আয়ুর মনটা এতটাই খারাপ থাকে যে শুটিংয়েও ও মন দিতে পারে না, ভুলভাল কাণ্ড ঘটিয়ে ফেলে। আর এরপরে আয়ু ঠিক করে যে সে ডিটুর সঙ্গে দেখা করবে, তাই ডিটুর বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আসে। ডিটুর মা বলে যে প্রোগ্রামের জন্য আজকেই তো বালিতে বেরিয়ে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। তোমরা সবাই জানো ইন্দোনেশিয়াতে বালি নামের একটা আইল্যান্ড আছে যেটা অনেক ফেমাস, ওখানে অনেক লোকে ঘুরতে যায়। আর সেখানেই ডিটু গেছে প্রোগ্রাম করতে। এদিকে ডিটু সেই বালিতে যাবে বলে বাসে উঠে পড়ে। সেই বাসে একটা ম্যাগাজিন দেখতে পায়। সেই ম্যাগাজিনের ওপর ও দেখে এখানে আয়ুর ছবি। মানে যাই হয়ে যাক না কেন আয়ু ওর পেছন ছাড়ছে না। এরপর সেদিন প্রোগ্রাম শুরু হওয়ার সময় ডিটু হাতে ফোনটা নিয়ে ভাবতে থাকে যে ফোন করবে কি আয়ু। কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাওয়াতে একজন সিকিউরিটি গার্ডের কাছে ডিটু তার নিজের ফোনটা রেখে দেয়। এরপর কনসার্ট শুরু হয়ে যায় আর ডিটু পারফর্ম করছিল, কিন্তু ওর কাজের মধ্যে কোনো এনার্জি ছিল না। এদিকে ফ্লাইটে করে এখানে চলে আসে আয়ু। আয়ুকে যে এবার ডিটুর সঙ্গে দেখা করতেই হবে। আয়ু সেও যে সেই স্কুল জীবন থেকে ডিটুকে ভালোবাসে সেটা তো তাকে জানাতেই হবে। আর তারপর সেই কনসার্টে চলে আসে আয়ু। সে চিৎকার করে বারবার ডিটুকে ডাকতে থাকে, কিন্তু এত আওয়াজের মধ্যে কি আর ডাক শোনা সম্ভব। ডিটু তখন পেছনে বড় স্ক্রিনে দেখতে পায় ওখানে আয়ু এসেছে। আর আয়ুকে দেখেই ডিটুর মুখে অদ্ভুতভাবেই একটা হাসি চলে আসে আর খুব সুন্দর করে মিউজিক বাজাতে থাকে। সেই সময় সেদিন কনসার্ট শেষ হয়ে গেলে আয়ু বারবার করে ডিটুর ফোনে কল করতে থাকে, কিন্তু ডিটুর ফোনটা তো ডিটুর কাছে ছিল না। এইদিকে ডিটু সেই সিকিউরিটি গার্ডকেও চারিদিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কনসার্ট থেকে বেরিয়ে ডিটুর সঙ্গে দেখা করতে চায় আয়ু আর গ্রিন রুমে আসতে চায়, কিন্তু ওখানকার সিকিউরিটি গার্ড আয়ুকে ঢুকতে দেয় না। তখনই ডিটু আয়ুকে দেখতে পায় আর ওর বন্ধু বলে ওখানে ঢুকিয়ে নেয়। আর অবশেষে ওদের দুজনের দেখা হয়। আয়ু বলে তোকে খুঁজতে খুঁজতে আমার কত টাকা খরচ হয়েছে জানিস, প্লেনের টিকিট, গাড়ির ভাড়া, এই সমস্ত কিছু তুই আমাকে সুদে আসলে ফেরত দিবি। ডিটু হাসতে হাসতে বলে আমি কি তোকে এখানে আসতে বলেছিলাম নাকি, আর এখন তুই আমার কাছে টাকা চাইছিস? ছি, তোর লজ্জা করে না? আয়ু বলে লজ্জা কেন করবে, তুই টাকাগুলো দিবি, তোর সঙ্গে দেখা করতে আসতেই আমার খরচ হয়েছে। আর এটা নিয়ে দুজন মিলে তখন অনেক হাসাহাসি করতে থাকে। তারপরে সেদিন যখন রাত হয়ে যায় ডিটু দেখা করতে আসে আয়ুর সঙ্গে। আয়ু বলে আচ্ছা তুই কি এখন পচতাচ্ছিস নাকি আমাকে ভালোবাসিস কথাটা বলার পরে? ডিটুকে তখন অনেক নার্ভাস লাগছিল, ওখান থেকে তখন 1 কাপ জল ঢক ঢক করে খেয়ে ফেলে। আয়ু বলে তুই এরকম অদ্ভুত বিহেভ কেন করছিস? ডিটু তখন পকেট থেকে একটা আংটির বাক্স বের করে, যেটা দেখে আয়ু একেবারে অবাক হয়ে যায় আর বলে এটা যে এত তাড়াতাড়ি হবে এটা আমি এক্সপেক্ট করিনি। ডিটু তখন বাক্সটা খুলে এগিয়ে দেয় আয়ুর দিকে। আয়ু তখন এটা দেখে খুব হাসে আর বলে এটা উল্টো। এটা দেখে ডিটু তখন আবারও সোজা করে ওটা এগিয়ে দেয় আর বলে তুই কি তোর হাজবেন্ড হিসেবে আমাকে চাস? তুই যদি এখন হ্যাঁ বলিস তাহলে কিন্তু তুই তোর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে পারবি। আয়ু তখন রাজি হয়ে যায়, যেটা দেখে ডিটু তো খুব খুশি হয়ে যায় আর তারপর ওই আংটিটা আয়ুর আঙুলে পরিয়ে দেয়। আয়ু বলে তুই এত তাড়াতাড়ি প্রপোজ করবি এটা আমি ভাবতেই পারিনি। ডিটু তখন রাগ দেখিয়ে বলে এত তাড়াতাড়ি? 12 বছর সময় লেগেছে এটা পড়াতে। যেটা শুনে আয়ু তো ভীষণ হাসতে থাকে। এরপর ডিটু যখন আয়ুর কাছে একটু একটু করে আসতে থাকে আয়ু নিজের মুখটা চাপা দেয় আর বলে এখন না। ডিটু বলে তুই তো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছিস, তাহলে কেন আমি তোকে কিস করতে পারবো না? এটা শুনে আয়ু আবারও হাসতে থাকে। এরপর দুজন মিলেই একটু একটু করে কাছে আসতে থাকে কিস করার জন্য, কিন্তু তখন এই দুজন মিলে হেসে উল্টে যায়, মানে এটা ভেবেই যে ওরা দুজনে নাকি একে অপরকে কিস করছে। দুই বেস্ট ফ্রেন্ড যখন একে অপরকে কিস করতে যায় তখন তো এটা হবেই। আর তারপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন ওদের দুজনের বিয়ে হচ্ছে। আর ওদের দুজনের এই বিয়েতে ওরা দুজনে ভীষণ খুশি, ওদের দুজনেরই ফ্যামিলি সেখানে প্রেজেন্ট ছিল। আর নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার মজা মনে হয় পৃথিবীর সমস্ত মজার থেকে আলাদাই লেভেলের। আর এরকম সুন্দর সিন দেখেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।